আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ক্লাসে, আমার প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক, দর্শন বিভাগ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ, কর্ণফুলী, চট্টগ্রাম। আমি তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পাঠদান করব। দ্বিতীয় পত্রে মোট 8টি অধ্যায় রয়েছে। 8টি অধ্যায়ের সাথে আমরা প্রথমেই পরিচিত হয়ে নেই। যুক্তিবিদ্যার 8টি অধ্যায়: প্রথম অধ্যায় যুক্তিক সংজ্ঞা, দ্বিতীয় অধ্যায় যুক্তিক বিভাগ, তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, চতুর্থ অধ্যায় প্রকল্প, পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, সপ্তম অধ্যায় শ্রেণীকরণ এবং সর্বশেষ এবং অষ্টম অধ্যায় সম্ভাবনা। সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যা আমরা আজকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আছে যুক্তিক সংজ্ঞা। প্রথম অধ্যায়ে আছে যুক্তিক সংজ্ঞা। আজকে আমরা যুক্তিক সংজ্ঞা নিয়ে প্রাথমিক তোমাদের ধারণা দিব। আসলে যুক্তিক সংজ্ঞার কি, যুক্তি সংজ্ঞার উদ্দেশ্য কি, প্রাসঙ্গিকতা কি, প্রকৃতি কি, বৈশিষ্ট্য কি, এই সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অনেক কয়টি ক্লাসের দরকার হবে। আমরা আজকে যুক্তিক সংজ্ঞার সাথে পরিচিত হই। যুক্তিক সংজ্ঞাটা কি? যুক্তিক সংজ্ঞা ইংরেজি প্রতিশব্দ লজিক্যাল ডিফিনেশন, অর্থাৎ যুক্তিক সংজ্ঞা, এটা ল্যাটিন শব্দ ডেফিনিশিও থেকে এসেছে। ল্যাটিন শব্দ ডেফিনিশিও থেকে এসেছে, যার ইংরেজি প্রতিশব্দ লজিক্যাল ডিফিনেশন, অর্থাৎ যুক্তিক সংজ্ঞা। যুক্তিক সংজ্ঞা পারিভাষিক অর্থে কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই যুক্তিক সংজ্ঞা। কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই যুক্তিক সংজ্ঞা। তোমাদের এইখানে যারা যুক্তিবিদ্যার স্টুডেন্ট, তোমাদের যথার্থ শব্দগুলোর সাথে তোমাদের পরিচয় নাই। এগুলো কিছুটা হালকা পরিচয় করিয়ে দিব। যথার্থটা কি? আসলে যদি তোমরা যথার্থটা না জানো, তোমরা যদি যথার্থটা না জানো তাহলে যুক্তিক সংজ্ঞা পড়াটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। যুক্তিবাক্যে ব্যবহৃত দুটি দিক রয়েছে। আচ্ছা, এর আগে আমরা একটু যুক্তিক সংজ্ঞার উদ্দেশ্যটা কি আমরা পড়ে নেই। যথার্থ যুক্তি গঠনের জন্য যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থকে সুস্পষ্ট করে উপস্থাপন করার প্রক্রিয়া,
অর্থাৎ যুক্তিক সংজ্ঞার উদ্দেশ্যটা কি? যথার্থ যুক্তি গঠনের জন্য যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থকে সুস্পষ্ট করে উপস্থাপনা করার প্রক্রিয়া। যুক্তিবাক্যে ব্যবহৃত দুটি দিক রয়েছে, একটি হচ্ছে জ্ঞাতার্থ বা গুণের দিক, আরটি হচ্ছে ব্যক্তার্থ বা পরিমাপের দিক। আমরা যদি যথার্থ ব্যক্তার্থ অর্থাৎ এখানে যথার্থ ব্যক্তার্থ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা যুক্তিক সংজ্ঞাটা পরিষ্কারভাবে বুঝতে পারব না। আমরা যথার্থ প্রথম পত্রে যথার্থ ব্যক্তার্থ প্রথম পত্রে আলোচনা করা হবে। যেহেতু আমি দ্বিতীয় পত্র পড়াবো, দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের বোঝার সাথে আমি সামান্য যথার্থ এবং ব্যক্তার্থ সম্পর্কে আলোচনা করব। একটি যুক্তির সাথে তোমরা পরিচয় হও, যেমন সকল মানুষ হয় মরণশীল। এখানে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল এই বাক্যে, এটা যুক্তিবাক্যের একটি এ বাক্য অর্থাৎ সার্বিক সদর্থক, যেগুলো তোমরা পরবর্তীতে প্রথম পত্র যখন ক্লাস করতে যাবা খুব ভালোভাবে জানতে পারবা। সকল মানুষ হয় মরণশীল, এখানে এই যে সকল, এই সকল পদটি পরিমাণের দিক, এই যুক্তিবাক্যের একটি পরিমাণের দিক। আর মানুষ অর্থাৎ সকলটা হচ্ছে যুক্তিবাক্যের ব্যক্তার্থ দিক, আর মানুষটি হচ্ছে যুক্তিবাক্যের যথার্থের দিক। এখন এই উদ্দেশ্য পদ মানুষ, এই পদের যথার্থটা কি? অর্থাৎ একটি যথার্থের মধ্যে আমরা ধরে নেই মানুষ পদের একটি যুক্তিক সংজ্ঞা দরকার, এর আমাকে যথার্থ বুঝতে হবে। তাহলে ব্যক্তার্থটা আমরা এখন আলোচনা না করলেও হবে। মানুষ একটা পদ, এই মানুষ পদের একটা যুক্তিক সংজ্ঞা দরকার, মানুষ পদের একটা যুক্তিক সংজ্ঞা দরকার। তাহলে আমাদের যেহেতু সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যথার্থের কথা, সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে? যথার্থের কথা বলা হয়েছে, তাহলে আমরা যথার্থটা কি, একটা মানুষ পদের যথার্থটা কি? মানুষ পদের যদি আমরা যথার্থ করতে যাই তাহলে মানুষ পদের আমাদের প্রথমে একটা সংজ্ঞার দরকার, সংজ্ঞায়িত করা দরকার। মানুষ কি? তাহলে মানুষ পদের মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এখন দেখো মানুষ পদ এর সংজ্ঞা দিতে গেলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এখন মানুষ পদের সংজ্ঞায়িত করতে গেলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ একটি জীব, তাই না? এখানে দেখো মানুষ পদের দুইটি যথার্থ এসেছে, দুইটি গুণ এসেছে, অর্থাৎ যথার্থ শব্দের অর্থ হচ্ছে গুণের দিক। মানুষ পদের দুইটি গুণ এসেছে, একটি গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটি গুণ হচ্ছে জীববৃত্তি, জীব। এর মধ্যে দুইটি গুণ আসছে। কয়টি গুণ? দুইটি। মানুষ পদের দুইটি গুণ, সেই দুইটি গুণ কি? একটা হচ্ছে জীববৃত্তি, আরেকটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি একটি হচ্ছে জীববৃত্তি, জীববৃত্তি একটি বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি কি? বুদ্ধিবৃত্তি
এই জীববৃত্তি বা মানুষ পদের সংজ্ঞা দিতে গেলে আমাদের দুটি জিনিস খুবই দরকার, যেটা যুক্তিবিদ্যার ভাষায় আমরা আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ জানি। সুস্পষ্ট যুক্তি দিতে গেলে আমাদের এই দুটি বিষয় জানা দরকার। যাই হোক, তাহলে যথার্থটা কি? যথার্থতা হচ্ছে গুণের দিক। তাহলে এটা জীবের মধ্যে আছে কি? জীববৃত্তি। জীবের মধ্যে, পৃথিবীতে যত জীব আছে সকল জীবেরই কি আছে? বুদ্ধি আছে। সকল জীবেরই কি আছে? বুদ্ধি আছে। এটা কি সঠিক? না। জীববৃত্তি শুধুমাত্র, বুদ্ধিবৃত্তি শুধুমাত্র কি আছে? মানুষের আছে। আর জীববৃত্তি, জীবজাতি সবারই জীববৃত্তি আছে। যে প্রাণীর জীবন আছে সেটাকে জীববৃত্তি, সেই প্রাণীর আবশ্যিক একটা গুণ, অপরিহার্য একটা গুণ, যেটাকে তোমরা কমন বা সাধারণ গুণ বলো, যেটা সবার মধ্যেই থাকবে। যেমন মানুষ, এখানে মানুষ পদটা, এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে মানুষের মধ্যে জীববৃত্তিটা নেই। যে মানুষের মধ্যে কি নেই? জীববৃত্তি নেই। ইভেন জীববৃত্তি শুধু মানুষের মধ্যে না, জীব, অর্থাৎ জীববৃত্তি থাকবে জীব শ্রেণী অর্থাৎ প্রাণী, যাদের জীবন আছে, যাদের জীবন আছে, যেগুলো প্রাণী সবগুলোর মধ্যে জীববৃত্তি আছে। এই মানুষ পদকে যখন আমরা সংজ্ঞায়িত করতে যাব, তখন যুক্তিবিদ্যার একটি কথা আছে যে আসন্নতম জাতি, অর্থাৎ জাতি, বিজাতি, জাতি, উপজাতি, এগুলো আমরা মোটামুটি একটা আছে জাতি। এই জাতি এর আসন্নতম জাতি, আসন্নতম জাতি কি? জাতি একটা, এর হচ্ছে উপজাতি। তাহলে আসন্নতম জাতি, এই মানুষ পদটার, আমরা ধরে নেই মানুষ পদটার আসন্নতম জাতি কি? মানুষ পদটার আসন্নতম জাতি, মানুষ পদের একদম যেটা লাগানো, যে জাতি অর্থাৎ মানুষের চেয়ে বড়, সেটা হচ্ছে জীব। জীবের সংখ্যা কি? মানুষের চেয়ে অনেক বেশি। পৃথিবীতে জীবের সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি। এই মানুষ পদের একদম আসন্নতম, আসন্নতম কি? লাগালাগি, কাছাকাছি। আসন্নতম কি? একদম কাছাকাছি, একদম কাছাকাছি। তাহলে মানুষ পদের আসন্নতম যে জাতিটা, সেটা হচ্ছে জীব। এটাকে বলা হয় কি? আসন্নতম জাতি। মানুষ পদের আসন্নতম জাতি জীব। আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ, এই দুইটি জিনিস যদি আমাদের পরিষ্কারভাবে না জানা থাকে, তাহলে আমরা পূর্ণ যথার্থের ভিত্তিতে সুস্পষ্টভাবে আমরা যৌক্তিক সংজ্ঞা দিতে পারবো না। তাহলে দেখো, কোন পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই যৌক্তিক সংজ্ঞা। এখন মানুষকে যদি বলি যে মানুষের 4টি পা আছে, 2টি চোখ আছে, 2টি হাত আছে, এগুলো কখনোই মানুষ পদের একটি যৌক্তিক সংজ্ঞা হতে পারে না। মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে মানুষ পদের যথার্থটা কি। আর এই যথার্থকে যখন তুমি সুষ্ঠুভাবে, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে যাবা, যথার্থকে যখন তুমি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে যাবা, তোমাকে তখন অবশ্যই জানতে হবে দুটি জিনিস। একটি হচ্ছে আসন্নতম জাতি কি, বিভেদক লক্ষণ কি। কারণ আসন্নতম জাতি অর্থাৎ যে পদটার চেয়ে, যে পদে তুমি সংজ্ঞা দিবা, যেমন এখানে মানুষ পদে তুমি সংজ্ঞা দিচ্ছ, এই মানুষ পদের আসন্নতম জাতিটা হচ্ছে জীব। মানুষ পদের আসন্নতম জাতি কি? জীব।
অর্থাৎ এর চেয়ে বড়। অর্থাৎ এই জীব থেকে অর্থাৎ মানুষের মধ্যেও জীবন আছে, প্রত্যেকটা জীবনের মধ্যেও জীবন আছে। তাহলে জীব আর মানুষকে পার্থক্য কি করবে, এইটা তোমাদের জানতে হবে। তাহলে যখন পার্থক্য কি করবে, এই যে পার্থক্য করতে গেলে একটি কি লাগবে, বিভেদক লক্ষণ লাগবে। পার্থক্য করতে গেলে বিভেদক লক্ষণ লাগবে। তাহলে দেখো তো তোমরা যতটুকু বুঝেছ, এর মধ্যে মানুষ পদটাকে, আমরা যে মানুষ, এই মানুষ পদটাকে গোটা পৃথিবীর প্রাণী জাতি থেকে আমাদের কিভাবে পৃথক করেছে, কোন যথার্থটা আমাদের পৃথক করেছে, যে আবশ্যিক অপরিহার্য যেটা সাধারণ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেই গুণটা কি। আমরা মানুষ পদের দুটি গুণ পেয়েছিলাম। একটি হচ্ছে কি, একটি জীববৃত্তি, আর একটি হচ্ছে জীববৃত্তি, আর একটি কি, বুদ্ধিবৃত্তি। একটি হচ্ছে জীববৃত্তি, আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। তাহলে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, জীববৃত্তিকে প্রত্যেকটা জীব থেকে কি আলাদা করতে পেরেছে মানুষকে, জীববৃত্তি। কারণ এখানে পৃথিবীতে ক্ষুদ্রতম প্রাণী পিপিলিকা, অ্যানিমা, প্রত্যেকটা প্রাণীরই কি আছে, জীবন আছে, জীববৃত্তি আছে। তাহলে যেহেতু প্রত্যেকটা প্রাণীর জীববৃত্তি আছে, এই জীববৃত্তি, এই যথার্থটা মানুষ পদের এই যথার্থটা কি করতে পারে না, মানুষ পদের এই যথার্থ কখনো জীব থেকে মানুষকে আলাদা করতে পারে না। কেন আলাদা করতে পারবে না? কারণ জীবের মধ্যেও আছে জীববৃত্তি, মানুষের মধ্যেই আছে জীববৃত্তি। তাহলে এই জীববৃত্তিটা কখনো কি হতে পারে না, জীববৃত্তিটা কখনোই মানুষ পদকে অন্য পদ থেকে বা অন্য জীব থেকে আলাদা করতে পারে না। জীব থেকে আলাদা করতে গেলে আমাদের আরেকটি যথার্থ লাগবে, যে যথার্থটা জীবের মধ্যে নেই কিন্তু মানুষের মধ্যে আছে। তাহলে এটা কি, বুদ্ধিবৃত্তি। পৃথিবীর একটি মাত্র প্রাণীর বুদ্ধিবৃত্তি আছে, পূর্ণ বুদ্ধিবৃত্তি আছে, সেটা হচ্ছে মানুষ। মানুষের বুদ্ধি আছে, এজন্যই মানুষটাকে জীব শ্রেণী থেকে আলাদা করা হয়েছে। এখন মানুষের যখন পূর্ণাঙ্গ যখন সংজ্ঞায়িত করতে যাচ্ছি, যুক্তিক সংজ্ঞা দিতে যাচ্ছি, তখন মানুষ পদের যুক্তিক সংজ্ঞাটা কি হবে, পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। আর পূর্ণ যথার্থ উল্লেখ করতে গেলে কি যথার্থ থাকবে, তার আসন্নতম জাতির মধ্যে যে যথার্থটা আছে, আসন্নতম জাতি অর্থাৎ জীবের মধ্যে যে যথার্থ আছে সেটা তো অবশ্যই থাকবে। কারণ প্রত্যেকটা জীবের মধ্যে যেটা আছে সেটা, মানুষ যেহেতু জীব, সেটা থাকবে। এছাড়াও এই জীব থেকে মানুষ পদটাকে যে আলাদা করবে, আলাদা করার জন্য একটি বিভেদক লক্ষণ লাগবে। যেই লক্ষণটা দেখলে, যেটা জানলে আমরা মানুষ পদটাকে জীব একটা পদ থেকে আলাদা করতে পারবো। তাহলে তোমাদের মোটামুটি যথার্থ সম্পর্কে একটু আলোচনা হয়েছে। যথার্থ হচ্ছে অপরিহার্য গুণ, সাধারণ গুণ, যেটা সবার মধ্যেই থাকবে। যথার্থটা কি, যেটা সবার মধ্যেই থাকবে। এখন মানুষ আছে, মানুষের মধ্যে পেশাগতভাবে যদি আমরা পার্থক্য করি, পেশাগতভাবে কমন গুণ কি, পেশাগতভাবে যদি আমরা পার্থক্য করি, শিক্ষক, জেলে, কৃষক, এভাবে যদি আলাদা করি, দেখো শিক্ষকের মধ্যে কি অবশ্যই বুদ্ধি আছে, তাহলে এটা কি একটা কমন। জেলের মধ্যেও এটা আছে, কৃষকের মধ্যে এটা আছে। আর যেহেতু এটা মানুষ আর মানুষের মধ্যে কি জীববৃত্তি তো অবশ্যই থাকবে, কারণ মানুষ জীব,
তাহলে এখন দেখো, যদি আমি শিক্ষককে আলাদা করতে যাই, তার মধ্যে কি আছে? বুদ্ধিবৃত্তির পাশাপাশি কি আছে? শিক্ষা আছে। বুদ্ধিবৃত্তির পাশাপাশি কি আছে? শিক্ষা আছে। তখন এই শিক্ষাটা হবে বিভেদক একটা লক্ষণ। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে খুব ভালোভাবে আলোচনা করব। তোমাদের একটি প্রাথমিক ধারণা দেওয়া হলো যথার্থ সম্পর্কে। আর পরিমাণ ব্যক্তার্থটা কি? সংখ্যার দিক থেকে আমরা যদি বলি সকল, আমরা যদি বলি কিছু, এই শব্দগুলোর সাথে তোমাদের অনেক আগে থেকেই পরিচিত আছে। সকল বললে মানে ওই শ্রেণীর একটিও বাদ যায় না, ওই শ্রেণীর একটিও বাদ যায় না। আবার কিছু বললে দেখা যাচ্ছে ওই শ্রেণীর কিছু অংশ বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্যক্তার্থের দিক থেকে, এগুলো আমরা আলোচনা করব। যুক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কি বা উদ্দেশ্য কি? শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করা, শব্দের দ্ব্যর্থকতা অপসারণ করা, শব্দের অস্পষ্টতা দূর করা, শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা এবং মনোভাবকে প্রভাবিত করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যুক্তিক সংজ্ঞার প্রাথমিক একটু ধারণা পেলাম। আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই যুক্তিক সংজ্ঞা, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করাই যুক্তিক সংজ্ঞা। আমরা যুক্তিক সংজ্ঞাটা, তাহলে আমরা মানুষ পদের একটি যুক্তিক সংজ্ঞা প্রাথমিকভাবে তোমাদের যথার্থ বোঝানোর জন্য আমরা মানুষ পদের যুক্তিক সংজ্ঞাটা, মানুষ পদের একটি যুক্তিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। প্রাথমিকভাবে মানুষ পদের একটি যুক্তিক সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন মানুষ পদের যে যুক্তিক সংজ্ঞাটা, এটা আমরা একদম ভালোভাবে একটু আলোচনা করি। এখানে মানুষ একটি পদ, ঠিক আছে? এখানে মানুষ একটি পদ। এই মানুষ বাক্যে ব্যবহৃত, অর্থাৎ যুক্তি বাক্যে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে পদ বলে। এগুলো পদ সম্পর্কে তোমাদের একটি ধারণা থাকা দরকার। শব্দ আর পদের মধ্যে পার্থক্য, এগুলো প্রথম পত্রেই তোমাদের ধারণা দেওয়া হবে। মানুষ পদের তাহলে যুক্তিক সংজ্ঞাটা কি? আমরা যেহেতু যুক্তিক সংজ্ঞা নিয়ে কথা বলছি, মানুষ পদের যুক্তিক সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এখন মানুষ পদের এই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এটা হচ্ছে মানুষ পদের একটি যুক্তিক সংজ্ঞা। এখানে মানুষ পদের সংজ্ঞায়িত করতে গিয়ে আমরা দুটি আবশ্যিক যথার্থ পেয়েছি, দুটি আবশ্যিক গুণ পেয়েছি। একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি, একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি, আর একটি হচ্ছে জীববৃত্তি। দেখো, আমরা একটু আগে আলোচনা করেছিলাম আসন্নতম জাতি সম্পর্কে ধারণা থাকতে হবে, বিভেদক লক্ষণ হিসেবে ধারণা থাকতে হবে। আসন্নতম জাতি কি? মানুষ পদের চেয়ে যে পরিমাণের দিক থেকে যে পদটা বেশি, মানুষ পদের চেয়ে পরিমাণের দিক থেকে যে পদটা বেশি। তাহলে পরিমাণের দিক থেকে মানুষ পদের উপরে কি আছে? জীব আছে। এই জীব, এখন জীবের মধ্যে কি আছে? জীববৃত্তি আছে। মানুষের মধ্যেও জীববৃত্তি আছে। তাহলে আসন্নতম জাতি সম্পর্কে ধারণা আছে যে জীববৃত্তি। আসন্নতম জাতি থেকে, এই আসন্নতম জাতি থেকে, অর্থাৎ আসন্ন মানে কাছাকাছি যে জাতিটা, এই জাতিটা থেকে মানুষ পদটাকে যেটা পৃথক করছে, যেটা পার্থক্য করছে জীব এবং মানুষকে, যেটা পার্থক্য করছে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তিটা হচ্ছে বিভেদক লক্ষণ, এটা বিভেদক লক্ষণ। তাহলে আমরা প্রথম ক্লাসে কিছু ধারণা পেয়েছি যুক্তিক সংজ্ঞা কাকে বলে। যুক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদের দরকার যথার্থটা কি, যথার্থটা আমরা জেনেছি।
যে একটি পদের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য যে আবশ্যিক গুণাবলীগুলো থাকে, সেই গুণাবলীগুলোকেই ওই পদের যথার্থ বলে। যথার্থ অর্থাৎ গুণ। তো দ্বিতীয়ত হচ্ছে এর উদ্দেশ্য কি, আমরা উদ্দেশ্য সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জেনেছি। উদ্দেশ্যটা কি, 4-5টি উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবং আমরা মানুষ একটি পদ, যেই পদের আমরা যুক্তিক সংজ্ঞা দিতে পেরেছি, যুক্তিক সংজ্ঞা দিয়ে মানুষ পদটাকে কিভাবে জীব থেকে মানুষকে আলাদা করা হয়েছে, এবং যে আবশ্যিক গুণাবলীগুলো আমরা পেয়েছি, সেই আবশ্যিক গুণাবলীগুলোর মধ্যে কোনটি আসন্নতম জাতির গুণাবলী, যেমন এখানে জীববৃত্তি, এটা আসন্নতম যে জাতি আছে, আসন্নতম যে জাতি জীব আছে, সেই জীবের মধ্যেও আছে। আর আরেকটি গুণাবলী পেয়েছি, যেই গুণাবলীটা, যেই যথার্থটা, যেই গুণটি আমাদের মানুষ পদটাকে তার পূর্ববর্তী জাতি, বড় জাতি, সেটা থেকে আলাদা করেছে। জীব, যাদের জীবন আছে তাদেরকে জীব বলা যায়। মানুষেরও জীবন আছে, মানুষকেও আমরা জীব বলতে পারি। কিন্তু মানুষের সঠিক সংজ্ঞায়িত করতে গেলে আমাদের মানুষের যে আবশ্যিক গুণাবলী আছে, এই গুণাবলী, ওই গুণাবলীটা, যেই গুণাবলীকে বলা হয় বিভেদক লক্ষণ, অর্থাৎ যেই গুণাবলীটা মানুষ পদটাকে অন্য অন্য জীব থেকে আলাদা করতে পারে। যেমন মানুষের মধ্যেও আছে শিক্ষক। এই শিক্ষক পদটাকে তোমরা প্রাথমিকভাবে জানো যে মানুষ এবং শিক্ষক, মানুষের মধ্যে দুটি গুণ আছে। একটি গুণ হচ্ছে জীববৃত্তি, আরেকটি গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। কিন্তু আমরা যদি শিক্ষক নিয়ে আসি, শিক্ষক এই পদটার মধ্যে আরেকটি অতিরিক্ত গুণ আছে, যেটা সকল মানুষ থেকে আলাদা করবে। সেই তৃতীয় গুণাবলীটি হচ্ছে কি, শিক্ষা। শিক্ষা দেয় যিনি, অর্থাৎ শিক্ষা থাকলে সেই শিক্ষক হতে পারবে, শিক্ষা থাকলেই সে শিক্ষক হতে পারবে। তাহলে এই শিক্ষাটাই, এই মানুষ যে একটি আসন্নতম জাতি আছে, এই জাতি থেকে পার্থক্য করছে শিক্ষক শ্রেণীকে। অর্থাৎ এখানে শিক্ষকের বিভেদক লক্ষণ হচ্ছে শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের সাথে পরিচিত হয়েছি। আমরা যখন সরাসরি তোমাদের সাথে ক্লাস করব, তখন বিষয়গুলো আরো সুস্পষ্টভাবে জানবা। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার কিছু কথা। এই লকডাউনের সময় তোমরা ঘরে বসে আছো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের কোথাও যেতে হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না, আসতে হচ্ছে না। তোমরা ঘরে বসেই যদি আমাদের দেওয়া যেই পাঠ্য তালিকাগুলো, সেই পাঠ্য তালিকা থেকে পাঠক্রমগুলো, আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে যুক্ত থেকে অনলাইন ক্লাসগুলো করে যদি তোমরা ভালোভাবে বইয়ের সাথে সম্পৃক্ত থেকে প্রতিদিন কলেজে যেতে আসতে, কলেজে অবস্থান করতে যেই সময়টুকু ব্যয় হতো, ওই সময়টা যদি তোমরা ঘরে বসে পড়ালেখা করো, আমার মনে হয় না যে তোমাদের পড়ালেখার কোনো সমস্যা হবে, ঘাটতি হবে। আর বিশেষ করে তোমাদের যে পাঠ্য বইয়ের তালিকা দেওয়া হয়েছে, এর মধ্যে তোমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটি, যুক্তিবিদ্যা বই কিনবা, অথবা লেকচার পাবলিকেশন লিমিটেডের যুক্তিবিদ্যা বই কিনতে পারো, এবং মতিউর রহমান স্যারের বইটিও তোমরা কিনতে পারো। সর্বোপরি তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং যেহেতু আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে, এই ভিডিওগুলো তোমরা বারবার দেখার সুযোগ পাবা, বারবার দেখবা। একটা সরাসরি ক্লাসে যখন থাকো, 45 মিনিটের ক্লাসের মধ্যে যখন তোমরা কোনো কিছু বোঝো না আর তো রিপিট করো,
আবার সেটা বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু সীমাবদ্ধতা থাকে এই 45 মিনিট। কিন্তু তোমাদের কাছে যখন একটি ভিডিও যাচ্ছে, একটি অনলাইন ভিডিও যাচ্ছে, তখন তোমরা এই ভিডিওটা বারবার দেখতে পারো। যেখানে তোমাদের সমস্যা ওইখানে আবার দেখতে পারো, যেটা বুঝতেছো না ওইটা আবারও বোঝার চেষ্টা করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে 2020-21 শিক্ষাবর্ষের নবীন ছাত্রদের এই প্রথম ক্লাসে তোমরা ভালোভাবে ক্লাসটা অধ্যয়ন করবা, ভালোভাবে দেখবা এবং ক্লাসের সাথে সবসময় সম্পৃক্ত থাকবা। আমরা যেখানেই থাকি, যত দূরেই থাকি, প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য আমাদের দোয়া। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।